বিশ্ব ভূ রাজনীতির দাবার বোর্ডে এই মুহূর্তে ঘটে গেছে ইতিহাসের সবচেয়ে বড় ওলটপালট। এক চরম নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে আমেরিকা, চীন, ইরান এবং তাইওয়ানের ভাগ্য। একদিকে মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন ইরান যুদ্ধ চিরতরে থামাতে এবার সরাসরি তেহরানের দরবারে হাজির হয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং কাতারের হাই প্রোফাইল প্রতিনিধি দল। পর্দার আড়ালে চলছে ২১ ঘন্টার ম্যারাথন বৈঠকের পর দ্বিতীয় দফার চূড়ান্ত সমঝোতার চেষ্টা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যখন ওয়াশিংটন তেহরানের স্নায়ুযুদ্ধ তুঙ্গে, ঠিক তখনই এশিয়ার রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প ছুড়ে দিয়েছেন এক পারমাণবিক বোমার মতো খবর। হ্যাঁ, ইরানের যুদ্ধের অজুহাত দেখিয়ে তাইওয়ানের কাছে পাঠানোর অপেক্ষায় থাকা $১,৪০০ কোটি বিশাল অস্ত্র বিক্রির চুক্তি এক ঝটকায় স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এটা কি শুধুই গোলাবারুদ বাঁচানোর কৌশল, নাকি বেইজিংয়ে শি জিনপিং এর সাথে ট্রাম্পের গোপন কোনো মহাপরিকল্পনা? তাইওয়ানকে কি তবে বার্গেনিং চিপ বা আলোচনার ঘুঁটি বানিয়ে বেইজিং এর সাথে নতুন কোনো খেলায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট? তেহরানে কাতার ও পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাতারের একটি প্রতিনিধি দল ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে। এই সফরের মূল লক্ষ্য হলো চলমান যুদ্ধ বন্ধ করা এবং দুই দেশের মধ্যে থাকা অমীমাংসিত বিষয়গুলো সমাধান করা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান নন ন্যাটো মিত্র কাতার দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি বিশ্বাসযোগ্য ব্যাক চ্যানেল বা পর্দার আড়ালের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে আসছে। যদিও গাজা যুদ্ধ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটে কাতারের মধ্যস্থতাকারীর ভূমিকা প্রশংসিত, তবে চলমান এই যুদ্ধে ইরানি হামলার কারণে কাতার এতদিন মধ্যস্থতা থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিল। উল্লেখ্য, ইরান কাতারের গুরুত্বপূর্ণ রাস লাফান শিল্পনগরীর এলএনজি কেন্দ্র সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। তা সত্ত্বেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই দূরত্ব সরিয়ে রেখে দোহা আবারও সক্রিয় কূটনৈতিক ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কাতার প্রতিনিধি দলের পাশাপাশি পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারাও এখন ইরানে অবস্থান করছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আগে থেকেই তেহরানে ছিলেন এবং শুক্রবার তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করে বিরোধ নিষ্পত্তির বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। এর পরপরই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এক সরকারি সফরে রাতে তেহরানে পৌঁছান। নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী পাকিস্তানি সেনাপ্রধান তার সফরে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা, আঞ্চলিক শান্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয়ে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর এ সংঘাতের সূত্রপাত হয়। জবাবে ইরান ও ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায়, যার শিকার হয় কাতারও। যুদ্ধের ৪০ দিনের মাথায় গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষিত হয়। পরবর্তীতে ১১ ও ১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রায় ২১ ঘণ্টা ব্যাপী সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই তা শেষ হয়ে যায়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক আয়োজনের জন্য পাকিস্তান ও অন্য মধ্যস্থতাকারীরা নির্লস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের একটি ঊর্ধ্বতন সূত্রের দেওয়া তথ্য মতে, দুই পক্ষের মধ্যে এখনো কোনো চুক্তি চূড়ান্ত না হলেও আগের চেয়ে মতপার্থক্য অনেকটাই কমে এসেছে। তবে বর্তমানে আলোচনার প্রধান দুটি বাধা হিসেবে কাজ করছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। সুইডেনের ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে কিছুটা আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জানান, আলোচনায় কিছু ভালো লক্ষণ দেখা যাচ্ছে। কাতারের তেহরান সফর এবং সার্বিক মধ্যস্থতা প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে ইরান নিয়ে আলোচনায় পাকিস্তানি প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং তারা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। রুবিও আরও উল্লেখ করেন, উপসাগরীয় দেশ হিসেবে এই পরিস্থিতিতে কাতারের স্বার্থ থাকাটাই স্বাভাবিক এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবার সঙ্গেই কথা বলছে। তবে তাদের মূল সমন্বয় ও কাজ চলছে প্রধানত পাকিস্তানের সঙ্গেই।
হাংকাও উল্লেখ করেন, সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে নিশ্চিত করার পর মার্কিন প্রশাসন যদি পরিস্থিতি অনুকূল মনে করে তবে ভবিষ্যতে বিদেশে পুনরায় সামরিক সরঞ্জাম বিক্রির প্রক্রিয়া শুরু করা হবে। তাইওয়ানের কাছে এই বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখন সম্পূর্ণভাবে নির্ভর করছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর যৌথ বিবেচনার উপর। যদি শেষ পর্যন্ত এই প্যাকেজটি অনুমোদিত হয় তবে তা হবে তাইওয়ানের ইতিহাসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবচেয়ে বড় অস্ত্র হস্তান্তরের ঘটনা। এই অস্ত্র স্থগিতের সিদ্ধান্তটি এমন এক সময়ে সামনে এলো যার ঠিক এক সপ্তাহ আগেই বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছিল। উল্লেখ্য, চলতি বছরের 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর দুই দেশের মধ্যকার সরাসরি সংঘাত আপাতত বন্ধ রয়েছে। তবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের জন্য এখনো কোনো আনুষ্ঠানিক বা দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়নি। গত জানুয়ারি মাসে মার্কিন কংগ্রেস তাইওয়ানের জন্য এই নতুন অস্ত্র প্যাকেজের অনুমোদন দিলেও তা কার্যকর করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত স্বাক্ষরের প্রয়োজন ছিল। এই চুক্তিটি যদি বাস্তবায়িত হয় তবে তা গত ডিসেম্বর মাসে ট্রাম্প প্রশাসনের অনুমোদিত $1100 কোটি রেকর্ড ভাঙা অস্ত্র প্যাকেজকেও ছাড়িয়ে যাবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের উত্তর পূর্ব এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক উইলিয়াম ইয়াং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই স্থগিতাদেশের ফলে তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক সমর্থনের নির্ভরযোগ্যতা নিয়ে অঞ্চলটিতে সন্দেহ এবং উদ্বেগ আরও তীব্র হবে। এর ফলে অভ্যন্তরীণ রাজনীতিতে তাইওয়ান সরকারের জন্য ভবিষ্যৎ প্রতিরক্ষায় অতিরিক্ত বাজেট বা অর্থ বরাদ্দ চাওয়া বেশ কঠিন হয়ে পড়তে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অস্ত্র প্যাকেজ নিয়ে তার চিরচারিত রহস্যময় অবস্থান বজায় রেখে বলেছেন, তিনি এই প্যাকেজটি অনুমোদন করতেও পারেন আবার নাও করতে পারেন। ট্রাম্প যদি সত্যি এই পদক্ষেপ নেন তবে তা গত 4 দশকেরও বেশি সময় ধরে চলে আসা মার্কিন কূটনৈতিক রীতির এক চরম লঙ্ঘন হবে। কারণ মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত চীনের তীব্র প্রতিক্রিয়ার কথা চিন্তা করে তাইওয়ানের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি আনুষ্ঠানিক যোগাযোগ বা আলোচনা এড়িয়ে চলেন। বিশ্লেষকদের মতে এমন কোনো ফোন আলাপ বা সরাসরি আলোচনা হলে চীনের পক্ষ থেকে অত্যন্ত কঠোর সামরিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া আসতে পারে, যা তাইওয়ান প্রণালীতে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি করতে পারে। তাহলে হিসেবটা এবার মিলিয়ে দেখুন। একদিকে তেহরানের বিলাসবহুল ড্রয়িং রুমে বসে পাকিস্তান আর কাতারের মধ্যস্থতাকারীরা যখন আমেরিকা ইরান যুদ্ধের স্থায়ী দাপন করতে ঘাম ঝরাচ্ছেন, ঠিক তখনই 1000 মাইল দূরে ওয়াশিংটনে বসে ডোনাল্ড ট্রাম্প খেলছেন তার জীবনের সবচেয়ে বড় জুয়া। যে তাইওয়ানকে রক্ষার জন্য মার্কিন কংগ্রেস জান লড়িয়ে দেন, সেই তাইওয়ানের $14 বিলিয়ন অস্ত্র চুক্তি এক ঝটকায় হোল্ড বা স্থগিত করে দিলেন ট্রাম্প। আপাত দৃষ্টিতে ইরানের সাথে যুদ্ধ আর গোলা বারুদ সংকটের অজুহাত দেখানো হলেও আসল সত্যটা কি বেজিং এর সেই হাই প্রোফাইল বৈঠকে লুকিয়ে আছে? শি জিনপিং এর সাথে ট্রাম্পের সেই রুদ্ধদ্বার বৈঠকের পরেই কেন এই আকস্মিক ঘোষণা? আন্তর্জাতিক বিশ্লেষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে ট্রাম্পের সেই একটি মাত্র ইঙ্গিত। তাইওয়ান নাকি তার কাছে বেজিং এর সাথে দর কষাকষির বার্গেনিং চিপ বা সস্তা ঘুঁটি মাত্র। 4 দশকের মার্কিন কূটনৈতিক ইতিহাসকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রাম্প যদি সত্যিই এবার তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সাথে সেই বহুল চর্চিত ফোনালাপটি সেরে ফেলেন তবে তা হবে বেজিং এর ড্রাগনের লেজে সরাসরি পা দেওয়ার শামিল। আমেরিকার এই এক চালে কি তবে এশিয়ায় শুরু হতে যাচ্ছে এক নতুন মহাপ্রলয়? ট্রাম্প কি সত্যিই তাইওয়ানকে চীনের মুখে ছুড়ে দিয়ে মধ্যপ্রাচ্য নিজের আখের গোছাতে চান, নাকি এটা বেজিংকে বাগে আনার কোনো ভয়ঙ্কর মার্কিন ফাঁদ? আমেরিকার এই এক চালে কি তবে এশিয়ায় শুরু হতে যাচ্ছে এক নতুন মহাপ্রলয়? ট্রাম্প কি সত্যি তাইওয়ানকে চীনের মুখে ছুড়ে দিয়ে মধ্যপ্রাচ্যে নিজের আখের গোছাতে চান, নাকি এটা বেইজিংকে বাগে আনার কোনো ভয়ঙ্কর মার্কিন ফাঁদ? বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডে শেষ পর্যন্ত কে ট্রাম্প কার্ড খেলবে? ওয়াশিংটন, বেইজিং নাকি তেহরান? সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগ রিলসের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।